আমি কি কাজ করব, কিভাবে কোন পথে চলবো, কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, সেটা গত 40 বছর ধরে মমতা দির থেকে আমাকে গিয়ে কখনো বলতে হয়নি আমি এই কাজটা করব। মমতা দি বলে দিয়েছেন যে এইটা এখন তোমার দায়িত্ব। এটা আমার অনেস্ট কনফেশন। 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাবো। শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস, এরকমটাই রাজনৈতিক একটা গুঞ্জন। অন্তত কুণাল ঘোষের সঙ্গে সাম্প্রতিক সময় শোভন চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি সামনে এসেছে। তাহলে কি আবার শোভন চট্টোপাধ্যায়কে সবচাইতে গুরুত্বপূর্ণ মঞ্চ 21শে জুলাই সেখানে ফের দেখা হবে? শোভন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে সরাসরি এই উত্তর পেতে চাইব। হঠাৎ এই বৈঠকের রাজনৈতিকভাবে তাৎপর্য কোথায়? আমি জানি না কোন বৈঠকের কথা বলছেন, কিন্তু এটা ঠিক যে আপনাদের সঙ্গেও দেখা হয়েছে আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্যে কুণাল ঘোষের সঙ্গে। পাশাপাশি কুণালদা আসে অবসর সময়, গল্পগুজব হয়, বিভিন্ন ভাবের বিনিময় হয়, পরিস্থিতি এক্সচেঞ্জ অফ ভিউজ হয়। তা সেটাকে কে কীভাবে ব্যাখ্যা করেছে আমি জানি না। এই মিটিংটা কবে দেখা হয়েছিল শেষ? আমি মিটিং বলতে কারোর বাড়িতে কেউ আসা, চা খাওয়া, গল্প করা, তাকে মিটিং বলে কিভাবে কে ব্যাখ্যা করবেন কোনটাকে? আধ গ্লাস জল না আধ গ্লাস খালি, সেটা তার ব্যাপার। এটা সামগ্রিকভাবে তারাই ব্যাখ্যা করতে পারবে। আপনার বাড়িতে কবে এসেছিলেন? বেশ কয়েকদিন আগে এসেছিলেন। শুধুই এমনি দেখাশোনা করার জন্য? হ্যাঁ, মোটামুটি বিভিন্ন বিষয়ে আসেন তো। কুণালদা এসেছিল যেদিন, আপনারাও এসেছিলেন সবাই মিলে ক্যামেরা নিয়ে, সেদিনও এসেছিলেন। এমনি সময় ক্যামেরা ছাড়া, সব সময় ক্যামেরা নিয়েই আসতে হবে সেরকম বিষয় নয়। আপনার সামনে জন্মদিন, সেটা কি শুভেচ্ছা দিতে এসেছিলেন? আরে জন্মদিনটা আমার মনে পড়ে গেল যে পরশু দিন আমার জন্মদিন। না, সেটা একটা বিশেষ দিন হয় যে জীবনের একটা, আগে ছিল বয়সটা বাড়ছে, এখনও এসছে যে সময়টা কমে আসছে। অতি সাম্প্রতিক সময় আমরা হকার উচ্ছেদ একটা জিনিস দেখলাম, এবং সেখানে বারবার আপনার প্রসঙ্গ উঠে এসছে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বর্তমান যে পুরসভা তাদের কাজে খুব একটা সন্তুষ্ট নন, সেটা স্পষ্ট করেছেন। আপনার সময় কীরকমভাবে এইটা কন্ট্রোল করতে পেরেছিলেন, বা এখন কোথাও কি কোনো খামতি থেকে গেছে? এক কথায় বলতে গেলে, যখন আমি মেয়র ছিলাম, আমার মনে পড়ে আজ থেকে প্রায় 10 বছর আগে, রবীন্দ্র সরোবরে হকার সংগ্রাম সমিতি থেকে শুরু করে সমস্ত হকার সংগঠন করে তারা প্রত্যেকে, প্রশাসনিক প্রত্যেকে, যারা প্রশাসনে যুক্ত রয়েছে, রাজনৈতিক মন্ত্রী থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে, তাদের প্রত্যেককে সামনে নিয়ে একটা সামগ্রিক আলোচনা হয়েছিল খোলা মঞ্চে রবীন্দ্র সরোবরে। এবং সেখানে একটা জিনিস ঠিক করে দেওয়া হয়েছিল যে ফুটপাত হলো পথচারীদের জন্য, কিন্তু কিছু মানুষ সেখানে বসে ব্যবসা করেন, তাদেরকে বলা হয় হকার। তাদেরকে নিশ্চয়ই উচ্ছেদ করা হবে না, কিন্তু তাদের 2/3 জায়গা ছেড়ে রাখতে হবে, রেখে যাতে সেখানে যারা দোকান চালাচ্ছে তারাও যেমন দোকান চালাবেন রুটি রুজির জন্য, হকাররাও রুটি রুজির জন্য বসবেন, সেটা একটা সিস্টেম করে দেওয়া হবে। এইটাই ঠিক হয়েছিল। এবং সেটাকে জন্য কলকাতা শহরে জানেন, কলকাতা পুরসভার যা এলাকা, সব থানায় ভিডিও করে হকারদের নাম, ফটোগ্রাফ, কতটুকুনি জায়গায় আছে, এবং এই 4 ফুট বাই 5 ফুট জায়গাটুকুনি তারা থাকতে পারবে, এই সমস্ত সম্বন্ধে সামগ্রিক সিদ্ধান্ত হয়েছিল এবং সেখানে ইমপ্লিমেন্টেশনের প্রসেস হয়েছিল। এই পুরো জিনিসটার নির্দেশ, সমস্ত জিনিসটা বুঝে নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা দি সেদিন দিয়েছিলেন। এটা মেনটেন হয়েছিল। এবারে কোথায় খামতি থেকে গেল? না, খামতির বিষয় নয়। আমার যেটা মনে হয়েছে যে, দেখুন, প্রায় বছর 10 হলো একটা জিনিস রিনিউয়াল হয় যে কোনো জায়গাটা ঠিক আছে, কোনো জায়গাটা মনে হচ্ছে যে বহু হকারকে স্টল দেওয়া হয়েছিল, সিদ্ধান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। সব হকার তো সব একভাবে, হাতিবাগানের হকারের পরিবেশ, গড়িয়াহাটের হকারের পরিবেশ, যাদবপুরের বেহালার হকারের পরিবেশকে এক করতে পারেন না। তো তা
সেটা নিয়ে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেখানে দেখবেন যে একটা শহরের যে সৌন্দর্যায়ন, শহর এত পাল্টেছে। যারা কলকাতা শহরে থাকতেন আর 5 বছর বাদে এই শহরে বেড়াতে এলেন, তারা এই শহরের পরিবর্তনটা দেখে যেভাবে অ্যাপ্রিসিয়েট করতো, সেখানে আবার না প্রশ্নচিহ্ন হয়। ন্যাচারালি মুখ্যমন্ত্রী পুরো জিনিসটাকে পর্যালোচনা করবেন, এটা একটা সামগ্রিক প্রশাসনকে নিয়ে। এবার কোন দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময়, আর ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমরা প্রত্যেকেই মমতা ব্যানার্জির সৃষ্টি। আমরা মনে করি, মানে আমি অন্তত মনে করি যে কোনো ধরনের পলিসিগত সিদ্ধান্ত নিতে গেলে তার আগে সামগ্রিক চিত্রটা, সে ওই 3D পিকচার বলেন 2D পিকচার বলেন, মমতাদের কাছে সামগ্রিকভাবে ছুঁয়ে নেওয়াটা আমি মনে করতাম যে একটা জায়গায় মেন্টাল স্যাটিসফ্যাকশন, 90% কাজ হয়ে গেল, বাকিটুকুনি ইমপ্লিমেন্ট করো। তা সেখানটায় দাঁড়িয়ে মমতাদি পুরো ডিসকাশন করবেন, ডিটেলসটা করবেন, আর অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু শাসন করা তো তারই সাজে, সোহাগ করে যে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আপনাকে অনেকটাই বেশি ভালোবাসতেন মুখ্যমন্ত্রী। না, আমার ভালোবাসার বিষয় নয়। আবার কি রাজনৈতিকভাবে যদি ডাকেন, বা এরকম কি কোনো জল্পনা চলছে? অনেকে বলছেন যে আবার এটা আপনাকে। জল্পনা নয়, এটা একটা বাস্তব সত্য। আমি আপনাকে বলি যে আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা, কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয়, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। তা আমি কি কাজ করব, কিভাবে কোন পথে চলবো, কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, এবং কিভাবে কাজে লাগাবে, সেটা গত 40 বছর ধরে আমি আপনাকে বলছি। এটা আমার অনেস্ট কনফেশন। এটা মমতার দিক থেকে আমাকে গিয়ে কখনো বলতে হয়নি আমি এই কাজটা করব। মমতাদি বলে দিয়েছেন যে এইটা এখন তোমার দায়িত্ব। 21শে জুলাইয়ে যাবেন? দেখুন, 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক, তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব। মানে নেমন্তন্ন পেয়েছেন অলরেডি? যেতে বলেছেন দিদি? 21শে জুলাইটার কোনো নেমন্তন্ন হয়? 21শে জুলাইটায় আপনি ভেবে দেখেছেন যে কলকাতা শহরে রক্তাক্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র? বিগত কয়েক বছরে আপনাকে দেখা যায়নি। না, আপনারা কিভাবে দেখবেন? আপনারা মমতাদিই মঞ্চে বলেছিলেন যে, আমাকে যখন ডেকে তুলেছিলেন, বলছেন ও কিন্তু মঞ্চে আমি একবার উঠি দেখি কীরকম ধরনের লোক ছাপিয়ে গেছে, ডেকে নেবে গিয়ে আমাদের কিছু কাজ থাকে, যে কাজগুলো সামগ্রিকভাবে মঞ্চতে যারা বলছেন তাদের বার্তাটা দূর থেকে দূরান্তরে যারা পৌঁছে যায়, গ্রামাঞ্চলের অভ্যন্তরে পৌঁছে যায়, বছরের একটি দিন সেই বার্তা পৌঁছয়। তা সেটার মধ্যে কিভাবে সে তার স্বাদ গ্রহণ করব, সেটা তো যখন যেরকম পরিস্থিতি সেইভাবেই স্বাদ গ্রহণ করি। মঞ্চে যাবেন ডাকলে? আমি তো মঞ্চের লোক কম, মানে একদম মঞ্চের লোকই নই, আর আমি বক্তৃতা মঞ্চে কোনোদিন করি না। আমরা এবারের লোকসভা নির্বাচনে দেখলাম যে বেহালা যদি আলোচনা করা হয়, যেখানে একসময় পার্থ চট্টোপাধ্যায় আপনার পুরনো সহকর্মী ছিলেন, তিনি নেই। অনেকে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি নেই, পার্থ চট্টোপাধ্যায় নেই, বেহালার পজিশন অনেকটা নিচে হয়ে গেছে, অনেকটা ভালো ভোটের ফলাফল হয়নি। আপনাকে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিতে চলেছে? আবার আপনি কি দায়িত্ব নিতে চলেছেন আপনি জিজ্ঞাসা করলে আমি সে প্রশ্নের উত্তর দিই। আমাকে দায়িত্ব দিতে চলেছে কি না সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন যে সমস্ত দিকে যদি চোখ থাকে, মমতাদি যারা মনে করে সব খবর রাখেন, তা সেই খবরের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কি না আপনি জানেন না। না, মমতাদির যে কোনো ডাইরেকশান, আমি বলতাম যে 42 ডিগ্রি 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমাকে খালি পায়ে ডরিনা ক্রসিংয়ে দাঁড়াতে হয়, এবং সেটা যদি তৃণমূল কংগ্রেসের আন্দোলনের কর্মসূচি হয়, আর সেটাই বাংলার মানুষের উপকৃত হবে, মমতাদি ডাইরেকশান দিয়েছে, আমি তাতে পিছ পাবো না।
তাকে নিয়ে আসলে রাজনীতিতে নিশ্চিতভাবে একটা নতুন অঙ্ক তৈরি হবে, একটা নতুন সমীকরণ হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শুধুমাত্র যদি তাকে ডাকা হয় কোনো দায়িত্ব নিতে, তিনি পিছপা হবেন না। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।